গীতা দিয়ে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলেন, আপনাকে দেখতে হবে না, আপনি শুনলেই যথেষ্ট, এবং আপনার কথাটা আমরা শুনলেও যথেষ্ট। আপনাকে যে কথাটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনি একটা ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওতে বলেছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী এখানে এসেছে কেন, এবং এসে যে ওয়াইটিতে উনি আগুন ধরিয়ে গেছেন এবং ওনার কাছে আইনি কোনো কাগজ আছে কিনা, আপনি উত্তর দিন কেন বলেছিলেন? আমি বলেছিলাম সেদিন যে সঙ্গীতা ম্যাডাম সঞ্জয়কে তুলেছিল এবং সবাইকে নামিয়ে দিয়েছিল, এটা আমার খুব খারাপ লেগেছিল যে তাদের কথা কেন শোনা হলো না। আপনি কি সেদিনকে শুনেননি? সঞ্জয় কিন্তু এই আবেদনটা করেছিল যে 1:1 সে কথা বলবে, মানে সে শুধুমাত্র কথা বলবে, কারোর সাথে কথা বলবে না। তারপরেও আপনি এই ধরনের এলিগেশন কেন দিয়েছেন ওনার উপরে? ম্যাডাম আমি এখানে একটা কথা বলবো, ধরিত্রীর একটা ভুল ভাঙাবো আমি। হ্যাঁ, ধরিত্রী বারবার বলে যে আমি নাকি আমার বাবাকে অপমান করেছি। ও কি প্রমাণটা আছে ওর কাছে? আমি আমার বাবাকে, আমার বাবা হচ্ছে একজন টিচার। আমি সেটা বলিনি, বাবাকে আমি বলেছি তোমার বাবাকে তুমি সম্মান করতে পারো না। কেন? কি দেখে তুমি এটা বলো আমাকে? কেন? তুমি তো নিজেই বলেছো তুমি তোমার বাবাকে স্যালুট করিয়েছো। না তোমার এটা ভুল, তুমি ভুল শুনেছো। না, তুমি নিজের ভিডিওতেই বলেছিলে তুমি তোমার বাবাকে স্যালুট করিয়েছো। না তুমি সেই ভিডিওটা তাহলে তোমার কমিউনিটিতে, এখন আমি তোমার ওই 3 বছর আগেকার ভিডিও আমি আনতে খুঁজে যেতে পারবো না। আমি তোমার ভুল ভাঙাচ্ছিস, আমাকে একটু 2 মিনিট সময় দিতে হবে। ধরিত্রী একটু শুনে নাও কি বলেছিল। একটু শুনে সেই ভিডিওটায় আমি বলেছিলাম যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমার বাবা সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আর আমি সৌভাগ্যবশত সেখানে ম্যানেজিং কমিটির সেক্রেটারি হয়ে যেদিন প্রথম ঢুকি, যারা আমার থেকে জুনিয়র টিচার তারা সেদিন সেক্রেটারি ঢুকেছে ম্যাডাম বলে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তার আগে হাত তুলে বলে দিয়েছি আমি এই স্কুলের টিচার, আমার বাবা এখানে আছে এবং আমার হেডমাস্টারমশাই, আমার মাস্টারমশাই, আপনারা কেউ আমাকে সেক্রেটারি ম্যাডাম বলবেন না, আমাকে যারা ছোট আছেন গীতাদি আর আমার টিচাররা আমাকে নাম ধরে রাখবে। এইটা ছিল আমার পয়েন্ট সেদিন। আমার বাবা বাড়ি এসে গর্ব করে বলেছিল যে আমি সত্যি আজকে আমার মেয়ের মানে এই যে একটা পদোন্নতি, এর জন্য আমি সত্যি স্যালুট জানাই আমার শিক্ষাকে, যেটা আমার মেয়ে নিয়েছে। এইটা ছিল সে ভিডিওর বক্তব্য। তুমি সেটাকে উল্টো করে ধরে প্রথম দিন আন্টি তুমি এইভাবে বলেছিলে যে আমার এই কথাটাই বলেছিলে। সেই ভিডিওটা আছে, দেখে নাও তুমি। আমার বাবা আমার গর্ব, আমার আইডল হচ্ছে আমার বাবা। আমার বাবা যদি আমি ঘরে চেয়ারে বসে পড়ি, আমার মা শিখিয়েছিলেন যে বাবা যখন ঘরে যাবে চেয়ার থেকে উঠে বাবাকে চেয়ারটা দিব। আমরা বাবার চটি পর্যন্ত পড়তাম না, বাবার গামছা ব্যবহার করি না। এখন আমার বাবা বেঁচে আছে। অবশ্যই আমার মারা চটি পর্যন্ত আমরা পড়ি না। গীতাদি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলেন, আপনাকে দেখতে হবে না, আপনি শুনলেই যথেষ্ট, এবং আপনার কথাটা আমরা শুনলেও যথেষ্ট। আপনাকে যে কথাটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনি একটা ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওতে বলেছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী এখানে এসেছে কেন, এবং এসে যে ওয়াইটিতে উনি আগুন ধরিয়ে গেছেন এবং ওনার কাছে আইনি কোনো কাগজ আছে কিনা, আপনি উত্তর দিন কেন বলেছিলেন? আমি বলেছিলাম সেদিন যে সঙ্গীতা ম্যাডাম সঞ্জয়কে তুলেছিল এবং সবাইকে নামিয়ে দিয়েছিল, এটা আমার খুব খারাপ লেগেছিল যে তাদের কথা কেন শোনা হলো না। আপনি কি সেদিনকে শুনেননি? সঞ্জয় কিন্তু এই আবেদনটা করেছিল যে 1:1 সে কথা বলবে, মানে সে শুধুমাত্র কথা বলবে, কারোর সাথে কথা বলবে না। তারপরেও আপনি এই ধরনের এলিগেশন কেন দিয়েছেন ওনার উপরে? আমি এখানে একটু রিঙ্কুকে থামাবো। এই অভিমানটা শুধু গীতাদির হয়েছে তা নয়, এই অভিমানটা কিন্তু আমার প্রতি আরসেরও হয়েছিল, এই অভিমানটা দীপ্তিদিরও হয়েছিল, এই অভিমানটা সীমারও হয়েছিল। এটা মিথ্যা কথা নয় রিঙ্কু, এটা তুমি রাগ করলে হবে না। এই রাগটা কিন্তু অনেকের আমার উপর হয়েছে, কেন আমি ওদেরকে শুনেছি। কিন্তু আমি একটা জিনিস আজকে টুনিদিকে বলবো, সেটা হচ্ছে টুনিদি আপনি আমার কথা, আপনি অনেক সিনিয়র মানুষ, আপনি একটা কথা জায়গা থেকে একদম সঠিক যে আমি কোনো আইনি কাজ করতে আসিনি বা আমার কোনো অধিকার নেই। আমি সন্দীপের কেসটা হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাকে যা যা পজিটিভ নেগেটিভ সেটা আমাকে সকলের সামনে তুলে ধরতে হবে, এবং ডেট ওয়াইজ যেটা কি হচ্ছে এবং মামলাটা কোন পথে ঘুরছে তার জন্য বহু ভিউয়ার্সরাও কিন্তু অপেক্ষা করে থাকে শোনার জন্য, যার জন্য আমাকে এসে বলতে হচ্ছে আপডেটেড। কিন্তু একটা কথা সত্যি কথা যেটা আপনি আমায় বলেছেন এটা একদম বাস্তব। এটা রিঙ্কুরা হয়তো রাগ করতে পারে যে সত্যি তাই আমার ক্রিটিসিজম করার কোনো জায়গা নেই, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ক্রিটিসাইজ করব, এটা আমার করা উচিত নয়। কিন্তু একটা বাস্তব ঘটনা, যদি তারা কোনো ক্রিমিনাল অফেন্স করে, অর্থাৎ যদি
সত্যিই সে দোষ করে তাহলে তার শাস্তি নিশ্চিত করা। সেক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনি অন্তত ভিতরে থেকে খুব ভালো করে জানেন, সোমনাথ মন্দিরার কেসটা, যেটা নিয়ে আমি আপনাকে বলতাম। আপনি গোপনে মন্দিরাকে বুদ্ধি দিয়েছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী তোমাকে দিয়ে পয়সা খরচা করাবে এবং তোমাকে দিয়ে কেসগুলো করিয়ে একের পর এক কেস করিয়ে তোমাকে লুটবে, যে কথাগুলো কিন্তু আমি কখনোই কিন্তু কারো জনসমক্ষে আনিনি। এর পিছনে কিন্তু ম্যাডাম এটা এই এলিগেশনটা প্রমাণ করতে হবে আপনাকে। মন্দিরা এসে বলবে যে হ্যাঁ আমি তাকে বলেছি। না, কেন বলছি আমি বলি কেন বলছি এই কথাটা আমি অ্যালিগেশন না, আমি এটা আপনাকে যে জানতে চাইছি, আজকে আপনি এটা ক্লিয়ার করবেন। এবং এর পিছনে আপনি নাকি ষড়যন্ত্র করে বলেছিলেন, কাউকে বলেছিলেন, মানে সোমনাথ মন্দিরাকে বুঝিয়েছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী তোমার প্রচন্ড ক্ষতি করে দেবে, যার কাছ থেকে তুমি সরে এসো, কারণ দুঃখেনও নাকি এই কথা বলছে, তার মানে একদম সত্যি কথা। এটা কি আমি আপনার কাছে আজকে জানতে চাইছি, এটা কি সত্যি আপনি বলেছিলেন? এবার আমি বলছি এর একমাত্র সাক্ষী দিতে পারে সোমনাথ মন্দিরা, কারণ যখন একদম একটু শুনতে হবে, তাহলে যখন আপনার কাছে প্রথম যাবে তখন আমাকে সোমনাথ ফোন করে জিজ্ঞেস করেছিল, আন্টি সঙ্গীতা ম্যাডামের কাছে এই কেসটা আমি হ্যান্ড ওভার করবো। আমি বলছি দেখো সেটা একান্ত তোমাদের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার, আমি তোমাকে যেতেও বলবো না, আবার অর্ধেক পথে গিয়ে ফিরে এসে অন্য কিছু বলো সেটাও আমি মানবো না। অতএব নিজের ইচ্ছায় যাবে, নিজের ইচ্ছায় কেস লড়বে, এখানে আমি কিন্তু কিছু কথা বলবো না। আবার যখন আপনার কাছ থেকে কেসটা ওরা তুলে নেবে তখন কিন্তু আমাকে জানায়নি, পরে আমাকে জানিয়ে বলছে আমরা ওনার কাছ থেকে সরে এসেছি। আমি দেখো এই ব্যাপারটা আমি ঢুকবো না। যদি সোমনাথ মন্দিরা এসে বলতে পারে যে আমি তাদের এই ব্যাপারে কিছু বুঝিয়েছি, তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করে বলছি। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এই ব্যাপারটা আপনি অ্যাজ এ নর্মাল ভিউয়ার হিসাবে ওপিনিয়নটা দিন। যেভাবে মন্দিরা সোমনাথকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, হয়তো আমি চালটা একটু ঘুরিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি বলুন তো এই এত বড় রিলিফটা কি তারা পেতো অন্য কোথাও গেলে? দেখুন এই ব্যাপারটায় আমি কোনো কথা বলবো না, কেন জানেন তো, এই ব্যাপারটা পুরো সীমার আপনি হ্যান্ডেল না আন্টি তোমাকে বলতেই হবে, কেননা এই জায়গাটাই এই যে মন্দিরা এবং সোমনাথ বলবেন না, তাহলে আপনি মুখে আঙুল দিয়ে থাকুন, সোমনাথ এবং মন্দিরা আমাদের অ্যান্সারটা দেবেন না, এটা কি করে হয়? সোমনাথ এবং মন্দিরা যেভাবে গোল খাচ্ছিল, দিনের পর দিন ফুটফুট করে মরছিল ওরা। আমাকে বলতে দাও সোমনাথ কেন বলবে না, তুমি ক্লিয়ার করো। না আমি ক্লিয়ার করছি তো, সোমনাথ মন্দিরা সঙ্গীতা ম্যাডামের কাছে গেছে এই নিয়ে কোনোদিন সোমনাথ মন্দিরার সঙ্গে আমার কোনো ব্যাপারে কোনো কথা হয়নি, কিন্তু হ্যাঁ ওদের যে ছিঁড়ে খাচ্ছিল এ ব্যাপারে আমি 100% সহমত এবং তার বিরোধিতা আমিও করেছি। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, একটা কথা, সেদিন তুমি দিদিভাইকে বলতে বলতে তুমি যে আমাকে আর ধরিত্রীকে অপমান করলে, দিদিভাই আমাদেরকে নিয়ে চলছে, তুমি কিন্তু ওখানে রীতিমতো অপমান করেছো। না শোনো সোমা, আমি একটা কথাই বলছি যে সঙ্গীতা ম্যাডাম ওয়াইটিতে দুর্গা বাহিনী তৈরি করে যে নোংরা নষ্ট করতে আসে, কিন্তু তাদের দুর্গা বাহিনীর কেউ এখন আন্টি তোমার ভিডিওটা, না আমি বলবো প্লিজ আন্টি তোমার ভিডিওটা তুমি একবার শুধু মন খুলে শুনবে, সেইখানে তোমার কতটা ক্ষোভ জন্মিয়েছিল তুমি দিদি ভাইয়ের প্রতি, সেই ক্ষোভটা তুমি উগলে দিয়েছো। আমি বলছি তুমি একবার প্লিজ আন্টি, তুমি একবার হেডফোন দিয়ে কানে শুনবে জিনিসটা, তুমি কতটা ক্ষোভ ছিল তোমার মনে। এবার আমাকে আরেকটা কথা বলতে দাও। তিনবার দেখেছি ভিডিওটার মধ্যে, তুমি একবার দেখো দিদি। আমাকে কীর্তিবাজ বলেছো আন্টি, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি কীর্তিবাজ আমি নিজেও বলি, অ্যাকসেপ্ট করি। আমি যদি তুমি বলছে এদের সঙ্গে কি করে দিদিভাই মিশলো, এই যে অপমান আমাকে এবং সোমাকে, ঠিক আছে আমাকে এবং সোমাকে তুমি এই কথাটা বললে, আচ্ছা এই কীর্তিবাজকে আজকে থেকে দেখছো না তুমি আন্টি, তুমি আজকে দেখছো না, এই কীর্তিবাজ অনেক দিন ধরে আছে। আমি একটা কথা বলি, দিন আমাদের ধরিত্রীকে যেভাবে কাটাছেড়া করা হয়েছিল সেই সময় কাউকে সাপোর্টে পাইনি। আমি যে সময় ওই সময় যা একা ফেস করেছি, সেই সময় তো কই আন্টি হিসাবে একবার পাশে দাঁড়াওনি আমাদেরকে। আমি দাঁড়াবো না তো, সেই সময় তো তোমরা সীমাকে টার্গেট করেছিলে, আমি তো সীমাকে সাপোর্ট করেছিলাম, আমি কেন তোমাদের পাশে? আমি তোমার কথা শুনে শোনো আন্টি শোনো, আমি তোমার কথা শুনে তুমি যেটা বলেছো যে আমি ওকে নিয়ে ইনকাম করছি, কিন্তু সেটা না, আমি তোমার কথা শুনে কিন্তু তখন আমি একটাও ভিডিও করিনি সীমাদিকে নিয়ে, কিন্তু তুমি এই গত 3 দিন 4 দিন আগে, 1 সপ্তাহ হয়ে গেল মনে হয়, তুমি দিদিভাইকে যেভাবে বলেছো যে আপনি বেরিয়ে যান ইউটিউব থেকে, চ্যানেল উড়িয়ে দিয়ে চলে যান, এই যে কথাগুলো বলেছো ঠিক আছে, কিন্তু তুমি এটা কেন বললে বেরিয়ে যান? তুমি একবার ভালো করে ওই জায়গাটা দেখো তো, ওটা কিন্তু আমাদের খারাপ লেগেছে ভীষণ। বহুত মানুষের সবকিছু সলভ করে দিয়েছে, অনেক মানুষের। শোনো ধরিত্রী, আমি কিন্তু সব কথার মধ্যে একটা কথা বলি, ম্যাডাম সন্দীপের পাশে আছে, আমাদের কিষানুর পাশে আছে, সেই জায়গায় আমি ম্যাডামকে সাপোর্ট করি। সেদিন আমার লাইভে একটু আমাকে বলতে দাও, আমার লাইভে ওই হাবলি এসেছিল, এসে বলছে আমি আপনার বোন হব। আমি বলছি আপনি কে? বলছে আমি এই হাবলি মুখার্জি। আমি বলছি হাবলি মুখার্জি তো আমার বোন হবে না। বলছে আমি আপনাকে ভালোবাসি আপনার ভিডিও দেখে। আমি বলছি সেটা আপনি, আপনার প্রতি আমার মানে ভালোবাসা থাকলো,
আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তাই মনে এই নয় যে আমি সঙ্গীতা ম্যাডামের বিপক্ষে একটা ভিডিও করলাম মানে আপনার পক্ষে চলে যাব, আপনাকে বোন ডাকবো, সেটা কিন্তু এই গীতা বিশ্বাস নয়। না না আমি এইখানে একটা জায়গায় আপনাকে একটু কাটবো, সেটা হচ্ছে যে রাগ হবে, এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে, সবই চলবে, একদম ঠিক কথা। আমি কিষানুকে ভালোবাসি, কিষানুর পক্ষে আছি, মানে এই যে আপনি আমাকে সাপোর্ট করবেন তার জন্য করতেই পারেন, আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা আমার পাশে থাকুক সবসময়, চাইবো। কিন্তু একটা কথা আমি জানতে চাইছি, যখন সীমাকে আপনি ভালোবাসেন, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই যে সীমাকে আপনি নিঃসন্দেহে ভালোবাসেন, সীমা যখন মন্দিরা সোমনাথের জন্য আমাকে লাগালো, এবং আপনি ভালো করে জানেন যে কতটুকু সামান্য ন্যূনতম খরচায় আমি দুবার রানাঘাট গেছি, এবং একটানা সোমনাথ মন্দিরাদের কেসটা, যেটাতে সোমনাথ মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিল, সেই সময় যদি আমি ওই পরিবারটাকে না বাঁচাতে যেতাম, তাহলে একটানা মন্দিরাকে যা যা নোংরা ভাষা, এবং সোমনাথকে একটানা যা যা নোংরা ভাষা, এবং তার পরিবারের বাচ্চা থেকে শুরু করে, তার শাশুড়ি থেকে শুরু করে, তার শ্বশুর থেকে শুরু করে, কাউকে বাদ রাখতো না, যা যা নোংরা ভাষায় দীর্ঘদিন ধরে যেভাবে কথাবার্তা বলা হয়েছিল, তার জন্য সোমনাথ মন্দিরা আমাকে লিখিত দিয়েছিল। এবং এই মন্দিরাই কয়েকদিনের পর যখন দেখছে যে ওকে থানা থেকে ডাকা হচ্ছে এবং থানার বড়বাবু কেসটা লজ করবে না, তার জন্য কিন্তু যা যা আইনি প্রসেস, তারপরেও আবার স্টেপ আছে যে এসপি পর্যন্ত ডাকা, এসপি অফিসে যখন ডেকে পাঠায়, তখনও তোমার সাথে কথা হয়েছিল, কারণ আমার কাছে এমন কিছু আছে যেটার প্রমাণ আমি দিতে পারবো না, কারণ কোনোদিন আমি সোমনাথ মন্দিরার কোনো কল রেকর্ডিং এখানে চালাবো না, সেখানে তোমার কথাও আছে, যেখানে আমি তোমায় আটকাতে চাইছিলাম। আজকে তুমি বলছো যে তুমি কিছু প্রমাণ দিতে পারবে, তুমি সেদিন বলেছিলে তাদেরকে শুভবুদ্ধি দাতা হিসাবে যে না না তোমরা কেসের পথে যেও না, কিন্তু আমার কাজ ছিল কিন্তু যেভাবেই হোক প্রেসারাইজ করে ওই জায়গা থেকে এই পরিবারটাকে সেফ জোনে নিয়ে আসা, যাতে করে এই পরিবারটা বেঁচে যায়। সবসময় কেসের মারফতই হয় না, অনেক চাপ তৈরি করতে হয়, প্রশাসনিক চাপ আমি নিয়েছিলাম, সেই চাপটা আমি তৈরি করার চেষ্টা করেছিলাম, কি পথে করেছিলাম, কিভাবে করেছিলাম, সেটা পরবর্তী দিনে চাপাই থাক, ধামাচাপা থাকুক, কিন্তু কোথাও হয়তো তুমি সেখানে কিন্তু আমাকে বুঝতে ভুল করার জায়গাটা রেখেছিলে তাদের কাছে। ম্যাডাম এখানে ম্যাডাম আপনাকে আমি আটকাবো, আমি আপনার ব্যাপারে যেহেতু সীমা দেখছে, সীমার কাছ থেকে কিংবা ওদের কারোর কাছ থেকে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নিয়ে আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না এই ব্যাপারটা। আপনি আমাকে এইভাবে বলছেন, আপনি সত্যি ওরা কেউ যদি বলে থাকে সেটা মিথ্যে বলে থাকে। এই আপনার এই ব্যাপার নিয়ে সোমনাথ মন্দিরার সীমা আমার কারোর সঙ্গে কোনো রকম কথা হয়নি। এখনো পর্যন্ত আপনি এটা স্বীকার করলেন না, আপনি এটা স্বীকার করলেন না, ওটা যেমন স্বীকার করলেন না, তেমন এটাও আপনি স্বীকার করলেন না যে আজকে যে প্রবলেমটা রিজলভ হয়েছে, মানে অর্থাৎ মিটে গেছে, সেই প্রবলেমটার বিহাফে কে ছিল, পিছনে কে ছিল, এই সেটা আমি জানি না, তো সেটা আমি জানি না। আপনি গোটা ওয়াইটি জানে, গোটা ওয়াইটি জানে, আপনি সোমনাথ আন্টি তুমি জানো না, গোটা ওয়াইটি জানে, তুমি জানো না আন্টি? আপনি বলেছেন যে আমি পেছনে আছি সেটা জানি, কিন্তু আপনি বিশ্বাস না করলে কিছু করার নাই। আপনাদের এই সোমনাথ মন্দির আর সীমা যে কাজ দেখছিল এ ব্যাপারে আমি কোনো ইন্টারেস্ট ছিলাম না, আমি এর মধ্যে সীমা মাঝখান থেকে অনেকটা পরিমাণে আপসেট হয়ে গিয়ে সরে গেছিল, তার কারণ সোমনাথ মন্দিরা যখন বেঁকে বসেছিল তখন দুটো কথা আমায় বলেছিল, যে কথার মধ্যে আপনার নামও কিন্তু ছিল। যাই হোক, আমি সেই ব্যাপারগুলো আর ঘোরাতে চাই না, কিন্তু একটা জিনিস আপনি এখনো পর্যন্ত অস্বীকার করছেন, আপনি ওয়াইটিতে সবই লক্ষ্য রাখেন এবং এটাও জানেন যে বারবার আপনারা যাকে ঘোড়া ডাকেন বা আমি যাকে গাদি ডাকি, সে কিন্তু বারবার বলেছে চাইল্ড কমিশন থেকে শুরু করে বহু থানা, বনগা থেকে শুরু করে আপনার আপ টু গাইঘাটা থানা, আপ টু রানাঘাট থানা, কিভাবে পিটিশনের পর পিটিশন গেছে এবং একের পর এক ডেকে ইনভেস্টিগেশন হয়েছে, তার প্রত্যেকটা পার্ট আপনারা শুনেছেন। তারপরেও যদি আপনি বলেন যে না ডিজলভ করিনি, না, আপনি বলেছেন যে এর পেছনে অনেক খাটনি আমার আছে, সেটা আমি শুনেছি, কিন্তু কি কি খাটনি আছে, কি কি করেছেন সেটা তো আমি জানি না। আপনার কাছেও শুনিনি, সীমার কাছেও শুনিনি, মন্দিরা সোমনাথের কাছেও আমি শুনিনি। এই ব্যাপারটা থেকে টোটালি আমি সরেছিলাম, আমি এর মধ্যে ঢুকিনি। সোমনাথ আমাকে যদি লাইভ হয়, লাইভ করে আমাকে যখন ভালোবাসেন, আপনি সোমনাথ মন্দিরাকে যখন ভালোবাসেন, তাহলে এটা অন্তত স্বীকার করে যান যে অনেকটা হলেও ছেলেটার জীবনটা একটু নিরাপত্তার সহিত, অবশ্যই 100 বার এটা আমি অকপটে স্বীকার করি যে সোমনাথ কোনো কন্ট্রোভার্সি নিতে পারে না। এখন তারা রিলিফে আছে, থাকুক তাদের মতো, আমার কোনো আপত্তি নেই। যেভাবে মিটেছে, আপনার সেখানে কতটা ক্রেডিট আছে আপনি বলেছেন, আমি শুনেছি, কিন্তু আমি বলিনি, অপোনেন্টের তরফ থেকে তারা বারবার ভিডিও করে বলেছে আমাদেরকে এইভাবে দৌড় করাচ্ছে, অপোনেন্টের তরফ থেকে বলেছে আমাদেরকে এইভাবে দৌড় করাচ্ছে। আপনি এবং লাস্ট শোনেন, আমি একটা কথা বলি, লাস্ট আমাকে একদিন সোমনাথ ফোন করে বলে যে আন্টি আপনি তো ওই ব্যাপারটা, তুমি তো থাকলে না, কিন্তু আমরা তো কেস তুলে নিয়েছি, কিন্তু এখনো আমাকে বনগা থানা ডাকছে, এসডি অফিস ডাকছে। আমি বলছি দেখো এই ব্যাপারটা তুমি নিজে সলভ করছো, নিজে করো, তুমি কি কেস মেটানোর আগে আমাকে ডেকেছিলে যে আমার এই ব্যাপারে শুনছো বলে
আমি ফোন ওকে বলেছি আমি এই ব্যাপারে কথা বলবো না। আরে একটা কথা আপনি কেন বললেন না? এর আগের বারে কেসটাতে তো আপনারা কেস করেছিলেন, এবারে তো আমি কেস করিনি, কেসটা রেজিস্টারও হয়নি। তাহলে সেটা সলভ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সোমনাথকে সেটা নিতে হবে না? সোমনাথ মন্দিরা কি ভাবছে হাওয়ায় হাওয়ায় সব হয়ে যাবে? এই ওয়াইটি জগতে সব কি হাওয়াতে হয়? সেটা আপনি একটু বলেননি যে আমি বলেছি যে ব্যাপারে তোমরা করেছো সেই ব্যাপারটা তো মিটমাট শুধু তোমরা দুজন করলে হবে না, আইনি পথে যেখানে আছে সবগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, এটা আমি বলেছি। কিন্তু আমি কিন্তু ওর মধ্যে নেই, আমি বলে দিয়েছি আমি কিন্তু কোথাও এই ব্যাপারে কোন রকম কোনো মন্তব্য করিনি। আচ্ছা, সোমনাথ এসে গেছে, জয়েন হয়ে গেছে আমাদের সাথে। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম হচ্ছে দৃশ্যম 2 দেখতে দেখতে হট করে দেখি আপনাদের লাইভ আসলে দেখছিলাম একটা সেই ফাইটিং ব্যাপারটা চলছে। আমি কি হলো বিষয়টা? আমার আন্টি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো যে এই ম্যাডামের সঙ্গে তোমাদের যে কেসের ব্যাপারে কোনো কথাবার্তা যা লেনদেন হয়েছে তার মধ্যে আমার সঙ্গে গীতা আন্টির কথা হতো, আমি যে পার্সোনাল কেসটা করেছিলাম সেই বিষয়ে কোনো সেই বিষয়ে কথা হতো। আপনার সঙ্গীতা ম্যাডামের থ্রুতে যেটা হয়েছিল সেটাতে আন্টির সঙ্গে কোনো কথা হতো না। আমি কি তোমাদের পরামর্শ দিয়েছি যে সঙ্গীতা ম্যাডামের কাছে সরে এসো, টাকা লুটে নেবে, এসব কোনো কথা হয়েছে তোমার সাথে আমার? না 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 না, আমি এটা আমাদের একটা জায়গায় আপত্তি ছিল, সেটা ম্যাডাম জানে, ম্যাডামকে বলেছি। ম্যাডাম ভালো আছেন? তোমরা ভালো আছো সোনা? একদম একদম একদম। যাক, আমি তাহলে তোমাদের ভিডিও মানে গীতাদির কাছে তুমি একটা জিনিস ক্লিয়ার করে দাও যে আমি যদি সত্যি প্রচার পাওয়ার দরকার হতো তাহলে প্রত্যেকটা পিটিশন থেকে শুরু করে প্রত্যেকটা খাটনি আমি তুলে ধরতাম। এমনকি তোমরা নিজেরা পর্যন্ত জানতে না আমি কি লেভেলে খাটনি খেটেছিলাম। তোমরা আমরা সত্যি সত্যি না জানতাম না, এটা ঠিকই। তারপর এটাও দেখছি মানে এখন তো আওয়াজগুলো পাচ্ছি, একটার পর একটা চিঠি যখন ঢুকছে এখন আওয়াজটা পাচ্ছি, তখন পাইনি। আমি সোমনাথের সঙ্গে এই ব্যাপারে একটা কথাও আমি কথা হয়নি, সত্যি সত্যি হয়নি। আর একদিন সোমনাথ বলতে এসেছিল, আমি বলেছি সোমনাথ এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ তুমি ম্যাডামের সঙ্গে সরাসরি, আমি সেই লাইভটা করার পরে সোমনাথ আমাকে বলছে। আমি গীতাদি বলি একটু শান্ত হও, কারণ আমি জানি তোমরা প্রথম কেসটা নিয়ে প্রচন্ড অডিট ছিলে, তোমরা কেস করেছিলে, কেসে কোনো রেজাল্ট পেয়েছিলে? কারণ কেস করে একটা জামিন নিয়ে আসছে। এই বলি, এই ক্ষেত্রেই বলছি ওয়াইটিতে কন্ট্রোভার্সি এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখানে একটা কেস হলে গিয়ে জামিন নিয়ে চলে আসছে, এসে আবার বলা শুরু করে দিচ্ছে মানে কি করবি? আমার ফ্রিডম অফ স্পিচ আছে ভাই, আমি বলতেই থাকবো। কিন্তু সোমনাথদের ক্ষেত্রে বিষয়টা এমন একটা লেভেলে গেছিল যে যেটার ক্ষেত্রে পরিবারটাকে শান্তি দেওয়ার জন্য, পরিবারটা কাটাছেড়া বন্ধ করার জন্য আমাকে যে কি হার্ডওয়ার্ক করতে হয়েছে কান্ট ইমাজিন। একমাত্র সোমনাথরাই বলতে পারবে পরবর্তী দিনে এক টানা ওরা নিজেরাও জানে কোন থানা থেকে কোন থানা অব্দি ওদেরকে দৌড়াতে হয়েছে। তার কারণ যে লেভেলে আমাকে প্রেসার তৈরি করতে হয়েছিল, সেই প্রেসারটা যদি না তৈরি করতাম তাহলে এই পরিবারটাকে আমি বাঁচাতে পারতাম না, যেভাবে টানা হেজরা করা হচ্ছিল। আজকে সোমনাথ হয়ে গেছে হিরো কি দুনিয়ার একদম হিরো, সেখানে মন্দিরা নেচে নেচে ভিডিও করছে, সেগুলো একদম দেখার মতো হিরো হয়ে গেছে এখন সোমনাথ ওয়াইটিতে। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম দেখুন আমাদের বিষয়টা কি ছিল, আপনার মুখটা দেখান একটু কাইন্ডলি, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। না দেখতে পেলে সরি, আমি তুলতে পারবো না আমার লাইভে। হ্যাঁ বলো সোমনাথ। হ্যাঁ মানে ওই সময় সত্যি সত্যি একটা জায়গাটা পিছনে ছিল। দাঁড়াও, ঝগড়াটা করে নি। তুমি লাল খাসির ঝোল কেন খাইয়েছো? কেন গীতাদিকে খাওয়াওনি তুমি? কেন আমাদেরকে খাওয়াওনি তুমি? তুমি কেন এনেছিল কে? খাজলাম আমরা আর লাল ঝোল খেলো মরণ দশা। কেনা থেকে রান্না সবই আমার বলছে না, আমি বলতে পারবো না। তোমার বউকে বলে দিও, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু সব লক্ষ্য রেখে দিয়েছি। হ্যাঁ সত্যি। আবার তোমার বউ হালকা হালকা করে কন্ট্রোভার্সি ছড়ে দিচ্ছে সঙ্গীতা চক্রবর্তীর সাথে। হ্যাঁ এটা কি করছে? এগুলো কিন্তু ঠিক না সোমনাথ। তাই বললাম কিন্তু আমরা কিন্তু হিরোকে চিরো করে দেবো আমরা। একদম দুজনে মিলে যে গান নাচছো না, ওই কত সুন্দর সুন্দর রিলস বানাচ্ছো। আর তোমার বউয়ের তো ব্যবসা সত্যি বলতে নেই, শ্রীবৃদ্ধি হোক আরো হোক, তোমরা অনেক এগিয়ে যাও। না আপনাদের আশীর্বাদে ব্যবসা হচ্ছে ভালো। কিন্তু ম্যাডাম একটা ভালো হয়েছে আপনার সঙ্গে কথা, যে আপনার সঙ্গে দুদিন ধরে কথা বলবো বলে ভাবছিলাম। এই যে চিঠিগুলো আসছে, এগুলো কি বন্ধ করতে গেলে কি আলাদাভাবে কোথাও চিঠি করতে হবে নাকি? না, আমাকে করতে হবে, আমাকে উইথড্র পিটিশন আমাকে লিখে পাঠাতে হবে একটা, যে সঙ্গীতাদি আপাতত আমাদের কেসটা ডিসলভ হয়ে গেছে, সলভ হয়ে গেছে, তাই আপনি আমাদের কমপ্লেন গুলো উইথড্র করুন। তাহলে আমি কমপ্লেন পাঠালে সেগুলো আবার উইথড্র হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে আপনাকে এই ব্যাপারটা সোমনাথ আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওকে বলেছি যে সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলো, জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা শোনো, তোমাদের কিন্তু ভালোবাসার লোক টুনিদি, খুব ভালোবাসে তোমাদের, ঠিক আছে? খুব ভালোবাসে, জেনে রেখেছি। টুনিদি গীতা আন্টি হচ্ছে আমার হচ্ছে মানে আন্টি ওদেরকে ভালোবাসতে গিয়ে তোমাকে ঠুকে দিল। কাকে? ও অসুবিধা নেই, ঘরের লোক ভালোবাসে।
গীতা আন্টি ভালোবাসে, রাগ করে, আর খাসির মাংস লাল ঝোলটা খাওয়ায় সোমনাথরা আমি তো অন্যকে। ভেবেছিলাম আন্টির সঙ্গে কথাই বলবো না, ওই যে কি সেই মেরুদণ্ড নেই ফেরুদণ্ড নেই বলছে, তারপরে খুব রাগ করেছে। তারপরে আন্টির বাড়িতে গেছি, এবার আমি তো বাড়িতে ঢুকবো না, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আন্টি থেকে ওই রাত দুপুরে বেরিয়ে, এই তুই আসবি না মানে আয়। তখন তুমি বলতে পারতো সোমনাথ, না বাবা আমার মেরুদণ্ড নেই, আমি যাব না। না না, আমার কথা শোনা, তিনি হয়তো কষ্ট পেয়েছে, এটা আমি মানে উচিত করিনি, এটা ঠিক, একদম বাস্তব কথা। কারণ গীতাদি একটু ইমোশনাল লোক, আমি বুঝে গেছি সেটা। তোমরা একটু রাগী লোক, কিন্তু গীতাদি খুব ইমোশনাল লোক। গীতাদি আমাকেও মরকটের সঙ্গে একদম সহ্য করতে পারিনি, গীতাদি সোমনাথকেও একদম ঘোড়ার সাথে। না না, গীতাদি সব জায়গায় ইমোশনাল, শুধু ধরিত্রী আর সমাধির ক্ষেত্রে ইমোশনাল হবে না, ধরিত্রী আর সমার ক্ষেত্রে ইমোশনাল না। এই তোদেরও ভালোবাসি, চুপ কর, তোরা একটু গালাগালি দিস না। গালাগালি শুনলে আমার একটু কষ্ট হয়। তোরা গালাগালি দিস না, তোরাও আমাদের ভালোবাসা। তুমি এবার বলো সোমনাথ কিরকম রোমান্টিক ভিডিও গুলো বানাচ্ছে মন্দিরার সাথে, সেগুলো কেমন লাগছে সেটা তুমি বলো। এবার ওইটা তুমি বলো, ব্যাস এইটা তোমাকে বলতে দেওয়া হলো। না না, সোমনাথ কিন্তু আমি প্রথমে বলি আমি অ্যাক্টিং পারি না, আমার বউ ভালো পারে, এটুকু জানি। তারপরে বলো দেখি শুনি। মন্দিরাও ভালো পারে, তুমিও ভালো পারো, খুব সুন্দর হচ্ছে। আমার তরফ থেকে 100 বেশি ভালো হয়। একদম একদম। না না, দুজনেরটাই। এটা বললে ভুল বলছো, এটা তুমি ভুল বললে। মন্দিরাও সুন্দর, এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমার কষ্ট কোথায় জানেন? যখন ওরা প্রথম কেচে দেয়, আমি বারণ করেছিলাম যাস না, এতে যাস না। তারপরে সাক্ষী হলাম, অন্তত যখন মিটালো, তখন একবার আমার কাছে যদি বলতো আন্টি আমরা মেটাচ্ছি, ব্যাস যা টাকা, আমি কি বারণ? আন্টির সঙ্গে আমি যখন দার্জিলিং গেলাম, তখন আন্টির সঙ্গে একটা ফাইটিং হয়েছে, যে একটা কথা কাটাকাটি হয়েছিল, সেই হিসাবে রাগটাগ ছিল। তারপরে আমি নিজেও জানি না যে বিষয়টা মিটবে কি মিটবে না, আমাদের আলোচনার একটা বিষয়ের জন্য এখানে ডাকা হয়েছে। হবে না, অন্যায় করলে আমি ধাতানি দেবই। একটা কথা ঠিক একদম, যে সোমনাথরা যে পরিস্থিতিতে মিটিয়েছে সেটা আমি অন্তত ভিতরে জানি যে কেন মিটিয়েছে, কি কারণে মিটিয়েছে। সেই সময়টা সোমনাথদের ওপর কি চাপ ছিল বা আমি কি চাপ তৈরি করেছিলাম প্রশাসনের ওপর, সেই কথাগুলো সবটা বলা যাবে না। যার জন্য হয়তো অনেকটা যে আসছেন না MWO বলে, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনার মুখটা না দেখতে পেলে আমি নিতে পারছি না। সরি টু সে, আপনাকে না দেখতে পেলে আমি তুলতে পারছি না। আমি জানি না আপনি কে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে অনেক কথা সোমনাথ বলতে পারেনি, এবং সোমনাথ আমাকেও বলতে পারেনি। যার জন্য সোমনাথরা কাউকে কিছু না বলে তো ওদেরকে যে কাজটা করতে হয়েছে, যেটা গীতাদি তুমি প্লিজ রাগ করো না, কারণ সেক্ষেত্রে অনেক কথা প্রশাসনিক গোপন কথা, যেটা আমরা বলতে পারবো না এখানে, সোমনাথও বলতে পারবে না। কিন্তু তুমি এক্ষেত্রে জেনে রেখে দাও যে তোমাকে একদিন ডেফিনেটলি নেমন্তন্ন করে ভালো করে ওরা ভালো করে খাইয়ে দেবে। ওর বাড়িতে আমার নেমন্তন্ন করে খাওয়া লাগে নাকি? ওরা রাত 1টা এসে আমার বাড়িতে, রাত 11টা এসে চা খায়, রাত 11টা এসে চা খায় আমাকে ঘুম থেকে তুলে। একদম এটা ঠিক। একদম এসে বলতে চা হবে না, তাহলে তো খাতি লাল ঝোল বানতা হ্যায়। আমরা তো ব্রাহ্মণ মানুষ, নারায়ণ এই আছে না কেন? আমরা তো আবার রানাঘাট যাচ্ছি, আমি আর ধরিত্রী রানুদিকে কথা দিয়ে এসছি, তো এখান থেকে তখন তোমার বাড়িতে যাবো। বিয়ে লাজকে যাবে মন্দিরের বাড়ি। সোমনাথটা লিখেই যাচ্ছে, দেখো সোমনাথ ইউ আর এ হিরো। তবে একটা আশ্চর্য থাকলে যে সঙ্গীতা ম্যাডাম যখন রানাঘাটে প্রথম আসলো, আমি বলেছিলাম যে ম্যাডাম একবার আমার বাড়িতে চলো, তখন তাড়াহুড়োর মধ্যে হয়নি, ম্যাডামও ব্যস্ত ছিল। না আমি শোনো, ওই কথাটা আমি কারোর কাছ থেকে নিতে পারবো না যে আমি কারোর সাথে ভিডিও করতে গেছি বা আমার চ্যানেল প্রমোশন করতে গেছি। অ্যাকচুয়ালি আমার কাছে এই দেখো ফাঁকা সময়টা না এলে আমি তো চ্যানেল নিয়ে কথাও বলতে পারতাম না। আমাকে ধরিত্রী, সীমা এরা জোর করে এটা খুলে দিয়েছে, যার জন্য আমি কথা বলছি। না দুদিন পর বলবে এই যে চ্যানেল প্রমোশন করতে গেছে। তোমাদেরকে কোনোদিন বলেছি মানে কোনো ভিডিও আমার প্রমোট করো বা আমার ভিডিও প্রমোশন, মানে ধরিত্রীদেরকে করলে আমি বলি প্লিজ করো না প্লিজ, লোকে কি ভাববে। আর আমার লাইক করো শুনলেই হাবলি কাবলিরা বসে পড়ে ইয়ে করতে, মানে কন্ট্রোভার্সি করতে। আবার এর মধ্যে শুনে নিয়েছে আমি 3টে পেমেন্ট পেয়েছি, 4 নম্বর পেমেন্ট ঢুকলো বলে, ব্যাস আর যাস কোথায়, এটাই কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে কাল থেকে। সোমনাথের বাড়িতে আজ থেকে 2 বছর আগে থেকে আমার যাওয়া আসা, কোনদিন ভিডিও করিনি। ওর শ্বশুর মারা গেলে ওই আমাদের দেবশ্রীর সঙ্গে গিয়ে ওই তখন ভিডিও। হ্যাঁ, আমরা যে গীতা আন্টি যখন প্রথম আমাদের বাড়িতে আসতো, প্রথম কি মানে গীতা আন্টি কখনোই এখানে ভিডিও করতে চাইতো না। আমরাই বলতাম ক্যামেরা অন করো। ওদের বাড়িতে গিয়ে অনেকবার যখন আমার ওয়াইফের মধ্যে টাফ সিচুয়েশন চলছে, তখনও গীতা আন্টি আমার বাড়িতে এসেছিল, অনেক বুঝিয়ে গেছে, কিন্তু অফ ক্যামেরায় টোটালি।
এক্স্যাক্টলি, যারা ভালো বন্ধু হয়। যাই হোক, আজকে আমারও অনেকটা ক্লিয়ার হলো। আমিও তুমি গীতাদির ওপর একটু রাগ করেছিলাম, গীতাদিও আমার প্রতি অভিমান করেছিল, ভাই বোনের, দিদি ভাই বোনের সবারই সবটা মিটে গেল। এইটা ম্যাডাম ঠিক যে আন্টি এই মানে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কোনোদিন এই বিষয়ে কোনো কিছু হয়নি। এমনি আন্টির সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল ওই আমার যে পার্সোনাল কেসটা ছিল সেইটা নিয়ে। তুমি বলেছিলে না আমাকে, তুমি যেটা বলেছিলে না যে গীতাদিও ওই কেসটার ক্ষেত্রে মানা করেছে, তাই ভাবলাম হয়তো ওই কেসটার ক্ষেত্রে মানা করেছে। না 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 না, না এখন জানলাম এটা প্রথম কেসটা ওই না না আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের কথা হচ্ছে আমাদের মধ্যে এই রাগারাগি দূরত্বটা হেঁটে যাক। আর তুমি সোমনাথ আমাকে একটা লিখিত পাঠিয়ে দিও, আমি সবগুলো উইথড্র করে নেবো, ঠিক আছে? একদম একদম আর কোনো একদম অসুবিধা নেই। আমি কি বলছিলাম আরো কয়েকটা দিন দেখে যাও, কারণ ঘোড়াকে তো বিশ্বাস নেই। আজকে তোমাকে বউকে বললো ভালো ভালো ভালো, কালকে আবার কন্ট্রোভার্সি করতে বসলে না, আমি বলছিলাম কটা দিন পর করতে পারতে, ওকে আরেকটু দৌড় করাবো তো এখনো। না না ম্যাডাম, এইবার দেখুন যেখানে আমাদের মধ্যে আমার মেন বক্তব্য ছিল যে এই পুরনো জিনিস না তোলা, তাহলেই আমি খুশি। তো সেক্ষেত্রে যখন এগ্রি হয়ে গেছে, সুতরাং আর এইবার দেখুন মানুষের মানে ব্যক্তিগতভাবে কার কি আক্রোশ আছে সেটা করেছিলে, আমার যদি ফার্দার রিটেন অ্যাপ্লিকেশন দাও, আমি সেই অনুযায়ী কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা আমি উইথড্র করে নেবো। তাহলে যে আমি পেয়ে গেছি ফিডব্যাক, এবং আমি তো রানাঘাটে তোমার বড়বাবুকে বলেই দিয়েছি যে আপনি তো একটা বড় কাজ করলেন। তখন উনি আমায় বললেন যে আপনিও সাথ দিলেন আমাকে, থ্যাংক ইউ। না না বড়বাবু, হ্যাঁ হ্যাঁ আপনি তো অবশ্যই আছেন। বড়বাবু যথেষ্ট ভাবে আমাদেরকে হেল্প করেছিল, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, একদম একদম। আর যেটা দরকার, শোনো, যেটা দরকার সেটা যখন হয়েই গেছে, তোমাদের যখন মিলমিশ হয়ে গেছে এবং তোমার যখন সেই সমস্যাটা আর নেই বর্তমানে, তুমি তাহলে একদম ইয়েই করে না, আমাকে একটা লিখিত পাঠিয়ে দিও, যেমন লিখিত পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি উইথড্র করে নেবো, কোনো ঠিক অসুবিধা আছে নেই। ঠিক আছে, ভালো থাকো। অনেক হ্যাঁ অনেক ম্যাডাম, অনেক দেখা হবে আবার। আমি রানাঘাট আসলে অবশ্যই ফোন বলেছিলাম, করবেন, আমি দেখা করে আসবো। আমি গিয়েছিলাম তোমাদের রানাঘাটে, আরেকটা সমস্যায় কদিন আগে মিটিয়ে দিয়ে চলে এলাম। আচ্ছা আচ্ছা, তোমার ওই পরিবারটার নাম হচ্ছে কি, রবি প্রিয়াঙ্কা। যাই হোক চিনি না। বড় ক্রিয়েটার, ওরাও বড় ক্রিয়েটার, 34-35 হাজারের চ্যানেল, ওদেরও একটা না, পারিবারিক সমস্যা। দেখবে চিনি না, তোমাদের যাই হোক। রানাঘাটের পুলিশ স্টেশনের কাছেই তাদের বাড়ি, তাদের দীর্ঘদিনের সমস্যা আমি আচ্ছা মিটিয়ে সলভ করে দিয়েছি। তারা ভিডিও করেছে, ভিডিও আমি দেখলাম। ওই তারা আমাকে ইউটিউব, তোমাদের কেস দেখার পরই পেয়েছিল আমায়, ঠিক আছে? ও যাই হোক, তোমাদের কেস থেকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। যাই হোক, অনেক আচ্ছা, ঠিক আছে, গুড নাইট সবাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। আমি 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেল, আসছে বারবার। তোর কাছে আমার একটা আবেদন আছে, তুই রাখবি বল? ধরিত্রীর কাছে আমার একটা আবেদন আছে, রাখবি বল? আমি কথা দিতে পারবো না আন্টি। ও জানে আমি বলবো কি, দেখেছেন? আমি কথা দিতে পারবো না আন্টি, তুমি আমার অনেক দিনের কন্টেন্ট। এখানে তার মানে সীমা সন্দীপেরটা কন্টেন্ট, এখানে কি সীমা সন্দীপেরটাও কন্টেন্ট? হ্যাঁ না, ওটা না, কথা হচ্ছে না, দেখো ধরিত্রী যখন মুখে বলছে যে গীতা দিয়ে আমার কন্টেন্ট, তার মানে সীমা সন্দীপের কন্টেন্ট। আমিও তো গীতা আন্টিকে ওই যে ওটুনির মা তোমার টুনি কথা শোনে না, আমাকে সঙ্গীতা দি সোমা আমার ভিডিও করতে, আমার মোয়ের যাকে নিয়ে ভিডিও করতেই দিত না, তারপর নামিয়ে দিত, মানে এমন হয়েছিল। একদিন জানেন, একদিন এই দুঃখে এদের দুজনকে থামানোর জন্য আমি একদিন ওই ঠাকুরনগরের আমাদের ধবলিকে বলেছিলাম, একটু বল না ওদের যে আমার মেয়েকে নিয়ে না বলুক, আমাকে নিয়ে বলুক, আমার মেয়েকে ছেড়ে দিক, জানেন? ও আচ্ছা আচ্ছা, আন্টি অন্যের মেয়েকে নিয়ে বলবে, কিন্তু ওর নিজের মেয়েকে নিয়ে বললে না, অন্যের মেয়ে ইউটিউবে এসে কন্টেন্ট করে, আমার মেয়ে তো ইউটিউবে এসে কন্টেন্ট করে না। না, আমি করি, আমাকে বলো, বুঝলেন? হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা তো ঠিক কথা। আন্টি এটা বলো না, তুমিও তো এখন নিয়ে আসো মেয়েকে, তুমি কিন্তু মিথ্যা কথা বললে। আমার মেয়ে আজ 1 বছর আমার ভিডিওতে আসে। আমি আমার ব্লগ চ্যানেল ছেড়ে দিয়েছি, তো ব্লগ চ্যানেলে এখন ভিডিও যায় না তো বেশি। কিন্তু বললে হবে না, এই আন্টি গীতা আন্টি কিন্তু আমার ব্লগ চ্যানেল থেকে দেখাশোনা, আমার যতদিনকার চ্যানেল ততদিনকার মানুষ চেনা। এই ধরিত্রী প্রথম যখন চ্যানেল খোলে, আমি ধরিত্রী আমরা সব একসাথে এক জায়গার লোক, মানে একদম ওয়াইটিতে এক জায়গার লোক, পুরনো কপি আমরা ওয়াইটিতে। কিন্তু হঠাৎ করে অন্য ট্র্যাকে চলে গেছে, এটা আমি না প্রথমে বিশ্বাস করতে পারতাম না। আমি মুনকে বলতাম যে তোর শিষ্যা, তোর হাতে গড়া, সে আবার এরকম হলো কেন? না না, মন্দির শিষ্যা আমি ছিলাম না, মন্দির সঙ্গে আমার পরে পরিচিত হয়েছে, কিন্তু একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও ছিল সীমার শিষ্যা, আমি ছিলাম মুনের শিষ্যা। একদম, এটা আমি নিতে পারছি না, যেহেতু লাইট আপনার অফ আছে, আপনার মুখ আমি দেখতে পাচ্ছি না বলে আমি সরি, আমি আপনাকে তুলতে পারলাম না। অনেকেই এসেছেন যারা ক্যামেরা অফ করে এসেছেন, তাদেরকে আমি তুলতে পারলাম না। আসছি
এসো 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 ভালো করে কন্টেন্টে দেখা হবে আন্টি, ঠিক আছে, কন্টেন্টে দেখা হবে, কন্টেন্টে। একদম আমাকে টাটা, গুড নাইট আন্টি, গুড নাইট, টাটা। সবাই লিখে লাভ ইউ আন্টি, আন্টি লাভ ইউ। নাম্বার টাটা চিহ্নটা, টাটা চিহ্নটা মারো। দিদি ভাই নামিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমার ধরিত্রী অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে একদম লাভ ইউ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, তোমার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো মোরাল অফ দা স্টোরি আমরা শেষে একদম চলে এসেছি, জাস্ট আর 1 मिनट হাতে আছে। तो जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास, जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास। आज का झटका कैसा लगा कमला भाईनी? आज का झटका नहीं, आगे आगे और भी झटका आते जाएगा और देखते रहोगे आप लोग, ठीक है? ये चैलेंज है, ओपन चैलेंज। सुप्रीम कोर्ट से एडवोकेट बुला लो, हाई कोर्ट से भी बड़ा बड़ा एडवोकेट बुला लो, झटका आते ही जाएगा और हम लोग आगे आगे चलते ही जाएंगे, ठीक है? और